হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। আমি আপনাদের যোগাসন করি, প্রাণায়াম ভিডিও করি, আবার টিপসের ভিডিও দিয়ে থাকি। তা আমি এখন একটি টিপসের ভিডিও দিচ্ছি বন্ধুরা। অবশ্যই সকলের আশা করি উপকার হবে যদি সকলে ভিডিওটি ভালো করে শোনেন। পুরোটি শুনবেন, বাদ দেবেন না কিন্তু। অনেকেই আমরা কিছু কিছু জিনিস জানি, তবুও তো জেনে রাখা ভালো। বিভিন্ন বই থেকে, বিভিন্ন ভালো ভালো লেখকের বই থেকে জেনে আমি নোটস লিখে কালেকশন করে রেখেছি। আপনাদের কাছে এগুলি পড়ে শোনাচ্ছি। বলে যত মুখস্থ থাকে না, আমি বলছি 40 ঊর্ধ্ব বয়সের পর খাওয়ার সাবধানতা। 40 বছর বয়সের পর আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, কিভাবে আমরা সাবধানে থাকবো। 40 বছর বয়সের পর ডিম, বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, কাঁকড়া, কাঁচা নুন, ডালের বড়ি, এই ধরনের বিভিন্ন নোনা জলের মাছ খাওয়া উচিত না। কিন্তু 40 বছর বয়সের পর অবশ্যই খেতে পারবেন, খাবেন, কিন্তু খুব কম খাবেন। আমরা সকলেই খাই, যেমন ইলিশ মাছ খাই, সব 40 বছর বয়সের পর এগুলি কিন্তু অনেক কমিয়ে দেবেন, কম খাবেন। এগুলি বিভিন্ন রোগের সৃষ্টি করে। এই বয়সে নিরামিষ খাওয়া বেশি ভালো। 40 বছর বয়সের পর থেকে যত তাজা শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, ডাল খাবেন, বিভিন্ন নাটস খাবেন একটু একটু মাঝে মাঝে, তত শরীর ভালো থাকবে। নিরামিষের মধ্যেও কি কি খাবেন এখন? যেমন থোড় খাওয়া প্রচন্ড ভালো, আমরা জানি। থোড় খাবেন, মোচা, কাঁচা কলা, ডুমুর, যেগুলো পাওয়া যায়। ডুমুর এখন তো দেখাই যায় না গ্রামের দিকে, তবুও পাওয়া যায়। সজনে ডাঁটা, গরুর দুধ। এখন তো গরুর দুধ দুর্মূল্য, তাই আমাদের প্যাকেটে দুধই খেতে হয়। ছানা, আম, শাপলা, ওই যেগুলোকে আমরা বলি শাপলা, ভীষণই ভালো রান্না করে। ওগুলো তো কোনো সার দেওয়াও নয়, ওষুধ দেওয়াও নয়, পুকুর থেকে আনে। শাপলা, কচুরলতি, চাল কুমড়ো, ছাঁচি পেঁয়াজ। ছাঁচি পেঁয়াজটা মানে যে পেঁয়াজটা ছোট সেটাকে বলে ছাঁচি পেঁয়াজ, ভীষণই ভালো বয়স্কদের জন্য। ছাঁচি পেঁয়াজ, টক দই, মান কচু। দেখুন, এই মান কচুর মধ্যেও কিন্তু কোনো সার নেই। বড় বড় কচু গাছ হয়, তলায় মান কচুটা থাকে। ওল, এসব খাবেন। রোজ রাতে শুতে যাওয়ার আগে 1 চামচ, যদি পারেন, কি 8 চামচ মধু খাবেন। যারা ছোট চামচের 1 চামচ, না বড় চামচের 8 চামচ মধু খাবেন। শুধু ডাল কখনো খাবেন না, সাথে একটু কিছু সবজি অবশ্যই দেবেন। অনেকে শুধু ডাল করেন, তা নয়। ডালের সাথে যদি সবজি দিয়ে ডালটা করেন, সেটা খাওয়া বেশি ভালো। যেমন উচ্ছে বা করলা, কাঁচা কলা, পেঁপে, পটল, সজনে ডাঁটা, ঝিঙ্গে, লাউ, মূলো, এইসব ডালের মধ্যে ফেলে দেবেন, সেদ্ধ হবে, তার সাথে খেয়ে নেবেন সেটা। কোনো আনাজ না থাকলে কাঁচা লঙ্কা দিলেও উপকার পাবেন ডালে। তাহলে দেখছেন বন্ধুরা, কত লেখকরা কি সুন্দর বলেছেন। যদি কোনো আনাজ বাড়িতে না থাকলেও ডালে দুটো কাঁচা লঙ্কা ফেলে দেবেন, সেটার উপকার আলাদা। শুধু ডালটা খেতে বারণ করছে। ডালের মধ্যে একটাই ডাল খাবেন না, সেটা হলো খেসারি ডাল। হ্যাঁ, আমরা সকলেই জানি খেসারি ডালটা প্রচন্ড খারাপ। খোসা থাকে খেসারি ডালে। খেসারি ডালের বেসনটাও খারাপ। এখন সব নানা রকম খেসারি ডালের বেসন, যেগুলি মানে অনেক গরুতে দুধ কম দেয় এবং দুধ মোটা হয়, দুধটা পাতলা করার জন্য বেসন খাওয়ায় গোয়ালারা। তো এই খেসারি বেসনটা খাওয়ায় দেখেছি, মোটা টাইপের। আমরা গ্রামের মেয়ে তো আমরা জানি। খেসারি কলাইয়ের বেসনের কোনো টেস্ট হয় না, ভালো লাগে না। ওইগুলো কিন্তু চপ করছে, সিঙ্গাড়া করছে দোকানিরা এনে, যেহেতু কম দামে পাচ্ছে। তাই রাস্তার চপ সিঙ্গাড়া খাওয়া, সিঙ্গাড়া না সরি, চপ পকোড়ি খাওয়া, বেগনি খাওয়া প্রচন্ড ক্ষতিকারক। ওরা বেশিরভাগই সব খেসারি বেসন দিয়ে করে, কম দামি বেসন দিয়ে করে। কিন্তু ছোলার ডালের বেসনটা বেশি ভালো, মটর ডালের, ছোলার ডালের। এতে সংক্রমণ বাড়ায়, খেসারি ডালটা সংক্রমণ বাড়ায়। ডালে দুটো সবজি কখনোই দেবেন না, যেমন আলু এবং শিম। বাবা, ডালে আলু দিয়ে এখন তো অনেকেই ডালে আলু ফেলে দিচ্ছে, বলছে ভালো না। ডালে আলু আর শিমটা কখনোই দেবেন না। আলুতে ব্লাড সুগার বাড়ায়, আমরা জানি আলুতে ব্লাড সুগার বাড়ায়। শিমে আমাশয় বাড়ায়, শিম বেশি খেলে আমাশা হয়। শিম যদিও বা খাবেন, বীজ যখন হবে না, পাতলা পাতলা নরম শিমটা খাবেন। শিম অনেক সময় আমরা কি করি, পালং শাকেও শিম দিয়ে করি। নিশ্চয়ই খাবেন শিম, কিন্তু অল্প খাবেন, কম খাবেন। যেটা বীজ হবে না সেটা খাবেন। যাদের ব্লাড সুগার আছে, ভোরবেলায় খালি পেটে হাঁটা অবশ্যই তাদের খুব দরকার। এটা আমরা সকলেই অবশ্য জানি। পরে 10-12টা চাল
এবং 10-12টা তুলসী পাতা বাসি জল সহ খাবেন, অথবা কাঁচা লঙ্কা ফালি করে কেটে জলে ভিজিয়ে সেই জল খেলেও উপকার পাবেন। বাবা, এটা জানা ছিল না। তাহলে কি বলছে লেখকরা এখানে বলছেন যে কাঁচা লঙ্কা ফালি করে সেটা জলে ডুবিয়ে সেই জল খেলেও উপকার পাওয়া যায়, কিংবা 10-12টা চাল এবং 10-12টা তুলসী পাতা বাসি জল সহ, মানে জলটা আগের দিন রাতে রেখে দেবেন, রেখে দিয়ে সকালবেলায় উঠে বাসি মুখে যদি খেতে পারেন জলটা খুবই ভালো। লেবু মধু দিয়ে আমরা জল খাই, আমি বলেওছি যে লেবু আর উষ্ণ গরম জল, লেবু দিয়ে, পাতি লেবুর রস দিয়ে, মধু দিয়ে খেতে। কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করবেন, অবশ্যই একঘেয়েমি কোনো কিছু ভালো না, সেটা সিজন হয়ে যায়। তাহলে 10-12টা চাল আর তার সঙ্গে তুলসী পাতা, 10-12টা চাল আর তার সঙ্গে তুলসী পাতা বাসি জলে ফেলে দেবেন, তারপর অবশ্যই খাবেন, ভীষণ উপকার। যদি তা না পারেন তাহলে কাঁচা লঙ্কা ফালি করে কেটে জলে ভিজিয়ে সেই জল খেলেও উপকার পাবেন। কাঁচা লঙ্কাটা ফালি করে রাতে ভিজিয়ে দেবেন জলের মধ্যে, সেই জলটা খাবেন। বাবা, কাঁচা ছোলা ভেজানো জলও খেতে পারেন, মাটির অথবা পাথরের পাত্রে ভেজালেও বেশি উপকার পাওয়া যায়। হ্যাঁ, আমরা জানি কাঁচা ছোলা যখন ভেজাই আমরা, সেই জলটা, ছোলাটা 2-3 বার ধুয়ে ফেলে দিলাম, তারপর সেই জলটা যদি খান খুব উপকার। যাদের কানের ধাত, মানে ধরুন নাক দিয়ে রক্ত পড়ে শরীরে, বা ইউরিনাল প্রবলেম আছে, যেমন পেচ্ছাবের সমস্যা হয়, যেমন আপনার ওইসবগুলো হয় যাদের বিকলায়ের মতো, সেইগুলো যদি এই কাঁচা ছোলা ভিজানো জলটা একবারই ফেলবেন না, সেটা কিন্তু খুবই উপকার। খাওয়া জলটা একবার প্রথমে ছোলার নোংরা টোংরা থাকলো, ওই থাকলো, সেটা ফেলে দেবেন, তারপরে আবার জল দিয়ে রাখবেন, সেই জলটা সকালবেলা যদি খান ভীষণ উপকার। যাদের প্রচুর ক্ষয় হয়েছে শরীর থেকে এবং খুব অল্প বয়স থেকেই এই ক্ষয় শুরু হয়েছে, তাদের উচিত প্রত্যেকদিন একটি করে দেশি টমেটো, কিন্তু হাইব্রিড নয়, ব্র্যাকেটে লেখক লিখে দিয়েছেন, বিনের তরকারি, মূলো শাক, 1 চামচ করে মধু, কাঁঠালি কলা, টক দই, পাট শাক, ঢেঁড়স ডালে দিয়ে খাওয়া, এতে উপকার পাওয়া যায়। আমরা সকালে কাঁঠালি কলা কিনি, আমরা খাই, মানে ক্ষয় বেশি। কি বলছে লেখক এখানে বলতে চাইছে, যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে অথচ অনেকগুলি সন্তানের তারা মা হয়েছে, অনেকগুলি এখন কেউ হয় না, 2-3টি তো হয়ই, আবার 2টিও হয় বেশিরভাগ, তাদের তো শরীরে ক্ষয় হয়েছে। ধরুন অল্প বয়সে বিয়ে হওয়া মানে তো শরীরের ক্ষয় একটা, তাই না? তারা এগুলি করবেন অবশ্যই, তাদের জন্য লেখক এগুলি বলেছেন। তারা অবশ্যই টক দই খাবেন, কাঁচা টমেটো একটা করে যদি পারেন সকালবেলা, হাইব্রিড নয়, ছোট টমেটো চিবিয়ে খাবেন, আর মধু খাবেন 1 চামচ করে। মূলো শাকটা প্রচন্ড ভালো, আমরা জানি, বিনসের তরকারিটাও খুব ভালো, টক দই, পাট শাক, ঢেঁড়স এগুলো খাবেন। খেজুর খেয়ে দুধ বা আখরোট খেয়ে দুধ, বাদাম খেয়ে দুধ খেলেও উপকার হয়ে থাকে। আমরা জানি খেজুর খেয়ে দুধ খাওয়াটা ভালো, আখরোট খেয়েও দুধ খাওয়া ভালো, বাদাম খেয়েও দুধ খাওয়া ভালো। যদি এগুলি খাই তারপর আমরা দুধ খাই, তাহলে ডবল উপকার আমাদের আসবে শরীরে। বয়স 40 হলে আটা চেলে খাবেন না। হ্যাঁ, আমরা জানি আটাতে একটা, মানে যেটা ভুসি বলি আমরা, সেটাতে একটা ধরুন ফাইবার, প্রচন্ড ফাইবার থাকে। তাই 40 বছরের পর যদি আটাটা পরিষ্কার এবং ভালো হয়, গমের খোসাটা শুধু খাওয়া উচিত, তার মানে ভুসিটা, আটার যে ভুসি সেটা শুধু খাওয়া উচিত, তাহলে ফাইবার থাকছে ওটাতে। 40 বছর বয়সের পর সেটা চালবেন না আটাটা। আটা না চেলে খেলে বেশি উপকার। প্রত্যেক 7 দিন অন্তর একদিন দুধ আর খই খাবেন। দেখছেন বন্ধুরা, লেখক কত সুন্দর বুঝিয়ে বলেছেন। 7 দিন অন্তর একদিন দুধ বা খই খাবেন, সেটা আপনি ব্রেকফাস্টও খেতে পারেন, আবার রাত্রে যারা হালকা খাবার খান, বয়স হয়েছে 40-এর পর, দুধ খইটা প্রচন্ড উপকার। দুধটা কিন্তু বেশি গরম না, ঠান্ডা করে। দুধ খই, আখের গুড়, মানে একটু এখন তো আখের গুড়, যেটাকে আর কি ঝোলা গুড় বলি আমরা, আখের গুড় ভীষণ উপকারী। রুটি দুধে ভিজিয়ে খেলেও উপকার পাওয়া যায়। আমরা জানি রুটিটা দুধে ভিজিয়ে খেলেও উপকার পাওয়া যায়, পায়খানাটা পরিষ্কার হয়, কিন্তু দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে। ঠান্ডা দুধ, ঠান্ডা রুটি ভিজিয়ে রাখবেন, কুসুম গরম থাকতে পারে, কোনো ক্ষতি নেই, সেটাও যদি রাতে খান সেটাও ভীষণ উপকারী। অশ্বরোগীরা শক্ত ভাত খাবেন না, গলা ভাতটা খুব উপকার। গলা ভাত, অশ্বরোগীরা, বিশেষ করে যাদের পাইলসের প্রবলেম আছে, পায়খানা হয় না, কোষ্ঠকাঠিন্য টেন্ডেন্সি থাকে, পাইলস হলে তো এগুলো হয়ে থাকে, তো তারা শক্ত ভাতটা একবারই খাবেন না। প্রত্যেক দিন মলত্যাগের পর যদি নারকেল তেল, মলদ্বারে ব্যবহার করেন তবে ভালো হয়ে যায়। হ্যাঁ, অশ্বরোগীরা শক্ত ভাত খাবে না, প্রত্যেকদিন পায়খানা করার পর যদি নারকেল তেল লাগান মলদ্বারে, তাহলে
খুবই উপকার পাওয়া যায়। হ্যাঁ, অবশ্য আমারও একটু পাইলসের প্রবলেম ছিল। তো আমিও যখন যাই বন্ধুরা আমিও যখন ওয়াশরুমে যাই, তখন আমিও মানে এটা ব্যবহার করি। নারকেল তেলটা নিই। আগে তো নিয়েই, আগে নিলে কি সুবিধে হয়। এটা সকলেরই জানা দরকার। অনেকে ক্রিম নেন, বোরোলিন নেন। তার থেকে নারকেল তেলটা বেশি ভালো। নারকেল তেল নিয়ে আপনি বসবেন কোমরে বা যার যে ইন্ডিয়ানে বসবেন, তাহলে আপনার বেশি ভালো মানে কি হয়, পায়খানাটা বেরোতে সহজ হয়ে যায়। এতে আপনার ভালোও থাকবে পাইলসটা। কারণ যাদের পাইলসের প্রবলেম তাদেরই বেশি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে কিন্তু। মলত্যাগের পর নারকেল তেল মলদারে ব্যবহার করলে করেন তবে ভালো ভালো হয়ে যাবে, চিন্তা করুন। ভালো নারকেল তেল ব্যবহার করবেন, খুচরোটা নয়, ভালো কৌটোর নারকেল তেলটা নেবেন। হাই প্রেশার রোগীরা প্রত্যেকদিন ভোরে হাঁটাহাঁটি করুন, উপকার পাবেন। হ্যাঁ, এটা আমরা সকলেই জানি, যাদের হাই ব্লাড প্রেশার সুগার আছে তারা যদি সকলেরই উপকার যদি সকালে মর্নিং ওয়াকটা করেন, কিন্তু তাদের জন্য আরো বেশি উপকার যাদের হাই প্রেশার আছে, যাদের হাই ব্লাড প্রেশার বা যাদের সুগার আছে তাদের জন্য। আর যাদের গ্রামে বাড়ি তারা যদি পুকুরে ডুব দিয়ে স্নান করেন তাতেও খুব উপকার পাবেন। লো প্রেশারের রোগীদের বিশ্রামের প্রয়োজন, অনেক বেশি বিশ্রামের দরকার আছে। তার লো প্রেশারের রোগীরা কিন্তু একদম উপবাস করবেন না, উপবাস দেবেন না। পরিশ্রম কিন্তু করতে হবে, লো প্রেশার রোগীদেরও কিন্তু পরিশ্রম করতে হবে। এই নয় যে লো প্রেশার রোগী আমি বসে বসে খাচ্ছি, তা কিন্তু ডাইজেস্ট তখন ভালো হজম হবে না। এছাড়া উপবাস একদম নয় লো প্রেশারের রোগীদের, কিন্তু পরিশ্রম ছাড়াও হজম সম্ভব নয়। আর পরিশ্রম ছাড়া প্রচুর খাওয়া দাওয়া করলে কিন্তু অম্বল রোগ হবে। ঘাড় ব্যথা, অম্বলে কি হয়, আমাদের ঘাড়ে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, পেট ফাঁপে, এইসব হবে যদি লো প্রেশার রোগীরা বসে বসে খান অথচ পরিশ্রম না করেন তাদের জন্য। দিনের বেলা কিন্তু ঘুমাবেন না, এটা আমি সকলের জন্যই বলবো। দিনের বেলা লেখক বলেছেন দিনের বেলা ঘুমাবেন না, আমি বলছি সকলকেই দিনের বেলা না ঘুমানোই ভালো। রাতে খাবার পর আধ ঘন্টা হাঁটাহাঁটি করে তবে ঘুমোতে যাবেন। আমি আধ ঘন্টা লেখক বলছেন, আমি তো বলেছি 1 থেকে 1.5 ঘন্টা পরে ঘুমোতে গেলে আরো ভালো। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, পায়খানার রং যখন কালো হবে, কালো হয়ে গেলে ডিম খাবেন না, কিন্তু একদম ডিম খাবেন না, বেশি ভাজাভুজি খাবেন না। যাদের প্রচন্ড অম্বল হয় তারা কিন্তু স্যালাড খাবেন, কাঁচা সবজিটা ভালো। এখন তো স্যালাড খাওয়া খুব মুশকিল, সব তো সারের সবজি, তাই স্যালাড খেতেও ভয় লাগে। স্যালাড যদি বা কেউ খান, অবশ্যই হালকা গরম জলে ভালো করে ধুবেন, ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, তারপর স্যালাডটা খাবেন। রাতে একটু হাঁটাহাঁটি করে তবে ঘুমোতে যাবেন। আর বেশি ভাজাভুজি খাবেন না, যাদের প্রচন্ড অম্বল হয় স্যালাড খাবেন, রাতে একটু হাঁটাহাঁটি করে তবে ঘুমোতে যাবেন। টক খাবেন, হালকা টক কিন্তু হজমে সাহায্য করে। বেশি টক খেলে কিন্তু অ্যাসিড হয়ে যাবে, সেটিও আবার বলছি। অ্যাসিড যেমন ময়লা পরিষ্কার করে, টক তেমনি পেট পরিষ্কার করে। অ্যাসিড যখন আমরা ঢালি, ধরুন কোনোখানে ময়লা হয়েছে, প্রচন্ড জ্যাম হয়েছে, যেমন কলের মুখটাও জ্যাম হয়েছে, নোংরাতে তো জ্যাম হয়ে যায় বেসিনটা, তখন আমরা অ্যাসিড ঢালি, তাহলে কি নোংরাগুলো বেরিয়ে যায়। তেমনি টকও আমাদের শরীরের অ্যাসিডগুলোকে পরিষ্কার করে। টক খাওয়াও ভালো, ভীষণ ভালো। তবে হ্যাঁ, এমন টক খাবেন না যাতে শরীরে আবার অ্যাসিড হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন স্নানের আগে প্রত্যেক জয়েন্টে তেল মালিশ করে স্নান করবেন। হ্যাঁ, এটা তো প্রচন্ড ভালো জিনিস, আমি বলবো। হ্যাঁ, প্রত্যেকদিন স্নানের আগে, আর যদি সবথেকে পারেন বন্ধুরা, যখন সকালবেলায় যখন ওয়াশরুমে যাবেন, অনেকে তো সকালে পায়খানা যান, ওয়াশরুমে যান, তখন জামা কাপড় তো খুলতেই হয়, তখন তেলটা ডলে নেবেন। একটা এমন জামা কাপড় করবেন যাতে তেল লাগলেও ক্ষতি নেই, সেটা মেখে বেরোবেন। তারপর স্নানের সময় হালকা সাবান মেখে স্নান করে নেবেন। তেলটাও গা থেকে বেরিয়ে গেল, আর আপনার তেলটা খানিকক্ষণ ভিজলো স্নান করা পর্যন্ত, তাই না? স্নান তো আমরা অনেক সময় সকালবেলা স্নান করি না, সকালবেলা কিন্তু তেলটা মেখে নেবেন। প্রত্যেকটা জয়েন্টে ডলে ডলে তেল মাখলে সেগুলো ব্যথা ট্যাথা হবে না এবং তেলটা শরীরে ঢুকবে। যেমন জয়েন্টে তেল মালিশ করে স্নান করবেন, যেমন হাঁটু, কোমর, গোড়ালি বা যেখানে বাতের ব্যথা আছে সেখানে। প্রত্যেক মানুষের উচিত কম করে 2 থেকে 3 মাইল, লেখক বলছে 3 মাইল পথ হাঁটা। বাপরে বাপ, 2 থেকে 3 মাইল পথ হাঁটা। যারা দোকানদার বা চেয়ারে বসে কাজকর্ম করে থাকেন তাদের জন্য হাঁটা অবশ্যই প্রয়োজন। প্রত্যেক বাচ্চাদের স্যালাড খেতে দেবেন, তাতে হাঁটার শক্তি তাতে প্রত্যেক বাচ্চাদের স্যালাড খেতে দেবেন, তাতে হাঁটার শক্তি ঠিক থাকে। বিদেশে আমরা জানি, বিদেশে বিশেষভাবে প্রচলন আছে, বিশেষ করে এয়ার পলিউশন, বায়ু দূষণের জন্য।
স্যালাডটা খাওয়া প্রচন্ড উপকার, স্যালাডে প্রচন্ড শক্তি পাওয়া যায়, কিন্তু এখানে আমাদের এখন তো স্যালাড খেতেও ভয় লাগে, ওই যে বললাম যেহেতু প্রচন্ড সার দিয়ে তৈরি করছে, স্প্রে দিয়ে কীটনাশক দিয়ে, তার জন্য স্যালাড খেলেও বন্ধুরা জলে, গরম জলে, হালকা গরম জলে লবণ যদি একটু ফেলে দেবেন, জলটা দিয়ে ভিজিয়ে রাখবেন খানিকক্ষণ, তারপর স্যালাড কাটবেন। গরুর দুধ যাদের সহ্য হয় না তারা ছানা এটি তৈরি করে খেতে পারেন। মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস খাবেন না। দেখুন বন্ধুরা, লেখকও বলছেন মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস খাবেন না। দুপুরে পারলে ভাত এবং রুটি মিশিয়ে খাবেন, হ্যাঁ তাহলে সুবিধে। ভাত যদি খান একটু, রুটিও দুটো খেলেন তার সাথে, তাহলে পেটটাও ভরে গেল, ভাতটা শেষে খাবেন আপনার তৃপ্তিও হয়ে গেল। রাত্রে ভাত খাবেন না। দেখুন বন্ধুরা, রাতে অনেকে ভাত খান, রাতে কিন্তু হালকা খাওয়া সব থেকে ভালো। ভাতটা তো একটু হেভি ফুড হয়ে যাচ্ছে, ভাতটা তো একটু ভারী, তাই ভাত না খেলেই ভালো রাতে। অনেকে আবার বলেন ভাতই হজম হয়, অনেকে ভাতটাই রাতে হজম, কিন্তু ভাত খেলে কি হয়, শুয়ে পড়েন তো তাড়াতাড়ি, বেশি শরীরে মেদ জমে যায়। ভাত খেলে আপনাকে কম করে অল্প পরিমাণে খেতে হবে, ১-১.৫ ঘন্টা হাঁটতে হবে, মানে ওয়াক করতে হবে বাড়ির মধ্যে, তারপর ঘুমোতে যাবেন। দুপুরে খাওয়ার পর একটা করে পানও খেতে পারেন অনেকে, সাদা পান, সেটা কিন্তু উপকার আছে। পানের রসটা প্রচন্ড উপকার, অনেকে খান অবশ্য, গৃহিণীরা পান খেতে ভালোবাসেন, কিন্তু তার মধ্যে কোনো দোক্তা জর্দা এসব নেবেন না। সুপারিও নেবেন না, লেখক বলছেন সুপারি এসব কিচ্ছু নেবেন না। পানের সাথে খয়েরটা খাবেন, এতে চামড়ার উপকার হয়। বাবা, পানের সাথে খয়েরটি কিন্তু খাবেন, খয়েরে চামড়ার উপকার আছে। বাহ। পানের সাথে চুন খাবেন, এতে অতিরিক্ত কৃমি নাশ হয়, এবং চুনে আবার একটা আমরা জিনিস জানি, আমি এটা করি অবশ্য, চুনে ক্যালসিয়াম আছে। আমরা আগেকার দিনে মাদের ক্যালসিয়ামের অভাব বেশি হতো না, কারণ তারা পান খেতেন, পানের সাথে চুন খেতেন, তার জন্য। বেশি চুন খাওয়া কিন্তু একবারেই ভালো না, বারবার বলছি। একটু চুন পানের সাথে যদি নেবেন কোনো অসুবিধা নেই। আমি যেমন করে থাকি, আমরা যেমন পান টান খাই না, অভ্যেস নেই, তো আমি কি করি, যখন মনে করুন এমন কিছু একটা জিনিস রান্না করলাম যেটা সেদ্ধ হতে কষ্ট হচ্ছে, তখন আমি ১ চিমটি, একটা চালের সমান চুন আমার ঘরে রাখা আছে, চুনকে জলে গুললাম এরকম করে, তারপর ছেঁকে ওই চাটায় করে ছেঁকে আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম। যেমন ধরুন, কথায় একটা তুলনা দিচ্ছি, আমি সজনে শাক রান্না করছি, সজনে শাক তো সহজে সেদ্ধ হতে চায় না, একটু টাইম লাগে, দেরি হয়ে যায়, রংটাও কেমন কালচে হয় না, কটা হয়। তো সেই জন্য সজনে শাকের সাথে কি করি, একটুখানি চুনকে গুলে, বেশি না কিন্তু, ঠিক একটা চালের সমান চুন গুলে জলের মধ্যে গুলে ছেঁকে সজনে শাক, দেখবে সজনে শাকের কালারটাই চেঞ্জ হবে। বারে নাড়তে হয় সজনে শাক, তাহলে কালারটা আসে, কালার চেঞ্জ হয়ে যাবে, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। যে কোনো জিনিস আমি শাক রান্না করলেই কিন্তু একটু চুন দিয়ে থাকি, যে ক্যালসিয়াম। আমরা তো চুন, পান দোক্তা খাই না, চুন মানে পান খাই না, তার জন্য আমাদের চুন খাওয়া হয় না, চুনে তো ক্যালসিয়াম আছে বলছি, তাই চুন খাওয়ার জন্য আমি বিশেষ করে শাকে একটু করে চুন দিয়ে দিই, যাতে সবারই একটুখানি পেটে গেলে চুনটা, ছেঁকে জলে গুলে ছেঁকে দিয়ে দিই মাঝে। চুন বেশি খাওয়া ভালো না, তাতে কিন্তু পেটে স্টোন হবে, কিন্তু অল্প খেতে হবে আপনাকে। পানের সাথে চুন খাবেন, এতে অতিরিক্ত কৃমি নাশ হয়, অতিরিক্ত নেশা করা এবং রাত জাগা প্রচন্ড খারাপ। ভারী বয়সে বেশি খাওয়া হার্টের পক্ষে ক্ষতিকর। যখন একটু বয়স হয়ে যায়, তখন মানুষের বেশি খেলে হার্টে চাপ পড়ে, কিন্তু হার্টের পক্ষে ক্ষতিকর। অনেকে কি করেন, বয়স হয়েছে ভুলে যান, বিয়ে বাড়ি গেলেন, কোথাও গেলেন, পেট পুরে প্রচুর খেয়ে নিলে, এটা কিন্তু একেবারে উচিত না। নিজের লিমিট রেখে খাওয়া উচিত। কি ভালো মন্দ বাড়িতে রান্না হলো, আজকে ইলিশ মাছ হয়েছে, তাহলে ২ মুঠো ভাত বেশি খাই, এটা কিন্তু উচিত না একবারই করা। নিজের লিমিটেই থাকা দরকার। যাদের হাঁপানি রোগ আছে, বেশি কথা না বললে তাদের সুবিধে, তাদের ভালো কথা বললে হাঁপানি আরো হাঁপ উঠে কষ্ট হয়। কাঁকড়া খাবেন না তারা, ঠান্ডা গরম জল মিশিয়ে দুপুর ১২টার মধ্যে স্নান করবেন। আর স্নান করা একবার, লেখক বলছে স্নান যখন করবেন, পা থেকে জল ঢালতে শুরু করবেন স্নান করার সময়। তাহলে বন্ধুরা, আমি আজকে এই যে টিপসই বললাম, ৪০-১৪ বয়সের পর খাওয়া দাওয়া সাবধানতা, অনেক কিছু বললাম বন্ধুরা, আশা করি আপনাদের কাজে লাগবে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি টিপসের ভিডিও দিয়ে থাকি। আজকের মতো শেষ করছি, নমস্কার।